উচ্চ শব্দ তরঙ্গের বিশিষ্ট ডিজে মিউজিক একটু ম্লান হলো বুঝি। রিভলভার তাক করা আগন্তুকের কণ্ঠস্বরে বাঁকা হাসলো আদনান বিদ্যুৎ গতিতে। পিছনে ফিরে নিজেও আগন্তুকের কপালে ঠেকিয়েছে আগ্নেয়াস্ত্র। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ, মৃত্যু অবধারিত। থমথমে গলায় বলল আদনান। ইয়েস চিফ ডেনিস, পয়েন্ট ব্ল্যাক রেস। আরও সে দিয়ে ধরল রিভলভারটা। আদনানের মাথায় আগন্তুক শিকারীর জলজলে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে একে অপরের দিকে। ক্ষিপ্ততায় সামান্যতম ত্রুটিতে গর্জে উঠতে প্রস্তুত দুজনের আগ্নেয়াস্ত্র। মদ্যশালার সজ্ঞানে থাকা প্রত্যেকেই গম্ভীর কৌতূহলে এক প্রকার গিলে যাচ্ছে যেন দুজনের মুখভঙ্গি ভুলে কোনো শুটিং সেটে গিয়েছে কিনা তা নিয়েই সন্দিহান তারা। খাঁচোমাচো মুখে দাঁড়িয়ে আছে ইশতিয়াক। যাক, আজকের মতো হয়তো বেঁচে গিয়েছে সে। আচমকা হু হু করে হেসে ফেলল আগন্তুক। পুলরে বন্দুক তাক করছস, এ কেমন বাপ তুই আদনাইন না? হাস্যজ্জ্বল চেহারায় চেঁচিয়ে উঠল সে। ততক্ষণে রিভলভারটা হোলস্টারে রেখে কোমরে গুজে ফেলল আদনান। উষ্ণ আলিঙ্গনে খোলাখুলি করে দুজন। সাব্বির, শুনলাম পাইন্না কিডন্যাপ হয়েছিল। কোন হালার কলজায় এত পানি জমা হয়েছে আমার আম্মারে ধরেছে? বাচ্চা আছে সেগুলান? নাইলে আমাকে কবাব, খালি নামগুলান ক, মায়ের প্রতিশোধ আমি লইতাম। লম্বা শ্বাস টেনে নিজেকে সংযত করল আদনান। এতগুলো বছর কেটে গিয়েছে অথচ বিন্দু মাত্র পরিবর্তন আসেনি সাব্বিরের মাঝে। খুন করার সময় নিজের ছ্যাবলামো জারি রাখে সে। বি সিরিয়াস সাব্বির। বিরক্ত হয় আদনান। আচ্ছা সিরিয়াস হয়ে গেলাম। কি টেস মাইরি, চিতা বাঘের মতো ক্ষিপ্ত গতি তোর। আন্ডারওয়ার এমনি এমনি মুতে দেয় না চিফ ড্যানিজের নাম শুনলে। চটকুল করে চুমুদর অদ্ভুত অঙ্গভঙ্গি করে বলল সাব্বির। আন্ডারওয়ার্ল্ড। রাতে তৎ পেছে বলে আদনান। আর বাপ বলে বন্ধ করবি কবে? তাপাস করে আদনানের পাশে চলে বসে পড়ে সাব্বির। কাজ চাপড়ে বলে। আশ্চর্য, তুই ইংরেজ আমার বাপ এবং পাইন্না আমার মা, বুঝলা গেছস? কতদিন হইয়া গেল রে মা রে দেখি না, কাল জামুই জামু। করুণ স্বরে বলে সাব্বির। সাব্বিরের কীর্তিকলাপ দেখতে থাকা দর্শক দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকায় আদনান। হুড়ুহুড়ি করে চটকে পড়ে সকলে। চান চান উত্তেজনাপূর্ণ সিনেমার মতো দৃশ্যপট এভাবে বদলে যাবে কেউ হয়তো আশা করেনি। কোথায় দু চারটে লাশ পড়তে দেখে জীবনের গল্পের খোরাক জোগানের প্রত্যাশা ছিল, সেখানে গলা জড়াজড়ি করছে দুজন। আচ্ছা। টেকনাফের এসপির কি খবর? হাড্ডি খুঁজা পাইছে কয়দিন আগে নালায়। শালার মায়াটা হেব্বি জোশ আছিল বাপ, পুরাই মাখন। অনেকবার খাইছি তাও মন ভরে না। খাইবি ব্যবস্থা করুম। সরল গলার বলেই সাব্বির। সাব্বাস আমার বাঘের বাচ্চা। সন্তুষ্ট ভঙ্গিতে সাব্বিরের কাজ চাপড়ে দিয়ে বলে আদনান। তবে ওসব মাখনে আমার পোষাবে না। প্রশংসায় গলে গিয়ে বিশ্রীভাবে হাসল সাব্বির। লিসেন, প্রাণের সঙ্গে দেখা করতে গেলে নিজের পরিচয় গোপন করে যাবি। তোর আর আমার যোগাযোগ আছে, প্রাণ যেন কোনোভাবে জানতে না পারে। খবরদার, ওর দিকে বাজে নজরে তাকাবে না, চোখ গেলে দেবো একদম। আরো একবার সিগারেট ধরিয়ে সুখ টানে ব্যস্ত হয় আদনান। রঙ্গ মুখ পাকিয়ে বিড়বিড় করে বলে সাব্বির। এডি গ্রুপ কিডন্যাপ করেছিল প্রাণকে। আমি পৌঁছাতে কিছু সময় দেরি করলে। কথাটা শেষ না করে আবারও ধুমায়িত শলাকায় টান দেয় আদনান। এখন কি করতে চাস? প্রাণ পাখি খাঁচায় বন্দি হবে এবার। তুমি কেডা জানলে পাখি আটকাইব? স্বেচ্ছায় কোনো পাখি বন্দিনী হয়? বাঁকা এসে প্রতি উত্তর করে আদনান। উত্তপ্ত দুপুর। আদনানের সঙ্গে দেখা হবার পেরিয়েছে বেশ কিছুদিন। জীবনেও আর কাউকে সাহায্য করতে যাবে না প্রাণ। কানে ধরে তওবা করেছে। নিজেকে ঘরবন্দি করে রেখেছে কিছুদিন, তবে শেষমেশ বেরোলো, নয়তো টিউশনিগুলো হাতছাড়া হয়ে যেত। আজবাহার সাহেব
ওর ভরণ-পোষণের দায়িত্ব থেকে অব্যাহত হয়েছেন বেশ কিছু বছর। ফিরোজা বেগমের কটু কথা থেকে বাঁচতে টিউশনি করছে প্রাণ, বিয়ের জন্য চাপাচাপি করছে অসংখ্যবার। মনের কোঠায় আদনানের বসবাস, সেই কিশোরী বয়স থেকে অন্য কাউকে কিভাবে সেই জায়গা দেবে। ফুটপাত ধরে হেঁটে আসছিল প্রাণ, ঘড়ির কাঁটার ন্যায় চিকচিক করে আদনানের নামটায় আন্দোলিত হচ্ছে বারংবার। যতবারই মনে হচ্ছে প্রাণের হাত নিষ্পিস করছে। শয়তানটা কতগুলো বাজে কথা শুনিয়েছে ওকে, নিজের নামে এমনভাবে জাহির করছে যেন ডোনাল্ড ট্রাম্পের ভাতিজা। ওর নাম বললেই সামনের জনের হাঁটু কাঁপা শুরু হবে। আরেকবার সামনে পেলে থেতলে নাকের নকশা বদলে দিবে বলে বদ্ধপরিকর প্রাণ। দাঁতে দাঁত পেছে আদনানের গোষ্ঠী উদ্ধার করতে থাকা প্রাণ হয়তো ওকে অনুসরণ করে জ্বলা কালো রঙের গাড়িটার দিকে খেয়াল করেনি। হুট করে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দেয় কেউ একজন। আপন মনে হাঁটতে থাকা প্রাণ আশ্চর্যিত বাধাপ্রাপ্ত হয়ে উল্টো পড়ার জোগাড় হলো। দড়াম করে আঘাত পেল কপালে। এমনিতেই মেজাজ গরম ছিল প্রাণের, ব্যথার কারণে মেজাজ পারতুঙ্গে গিয়ে ছেকলো। ভয়ঙ্কর ঝগড়ার প্রস্তুতি নিয়ে মুখ খোলার আগেই দেখলো সাদা টি শার্ট নীল জিন্স পরিহিত আদনানকে। প্রাণকে দেখে চোখ থেকে রোদ চশমা খুলে নিতে নিতে চমৎকার হাসল। হ্যালো প্রাণ পাখি। তুমি? আমি তো। এটা কোন ধরনের অভদ্রতা? তোমার সঙ্গে আমার অভদ্রতারই তো সম্পর্ক প্রাণ পাখি, ভুলে যাচ্ছ কেন? ছোটে ছোট চেপে তেতে উঠে মেজাজের রাস টানল প্রাণ। কথার প্রতি উত্তর করে আবারও হাঁটা শুরু করে ও। এসব ডায়লগ বাজে শোনার সময় মোটেই নেই ওর। ভুজুং ভাজুং কথাবার্তা কিছুক্ষণ চালিয়ে শেষ বলবে, আদনান মুনতাসির ড্যানিস বেড পার্টনার রিপিট করে না। বেটা ইঁদুর কোথাকার, না পেলে রিপিট করবি কি করে? উত্তপ্ত মার্তণ্ড খানিকটা সহনশীল পর্যায়ে এসেছে, তবে তেজ তখনও বলিয়ান। অন্তরিকে ঈশান কোণে ক্রমশ ঘনীভূত হতে থাকা এক খণ্ড ধূসর মেঘের আনাগোনা আসন্ন ঝড়ের ঝঞ্ঝাটার ইঙ্গিত বলেই সহজেই অনুমেয়। মৃদুমন্দ বাতাসে শুকনো পাতার মর্মর ধ্বনিতে উড়িতে ব্যস্ত। পক্ষীকুল ও আসন্ন ঝড়ের কবল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে তৎপর খুঁজে চলেছে নিরাপদ আশ্রয়। সাদা সিধা থ্রিপিস পরিহিত এক তরুণী দ্রুততার সহিত পা চালিয়ে হেঁটে যাচ্ছে ফুটপাত ধরে। হাওয়ায় উঠতে থাকা তরুণীর কটিদেশ অবধি ছড়ানো কেশে ঐন্দ্র ঝালিক মায়াময় মুখ করে তুলেছে তরুণীর মুখবিরর। ব্যস্ত নজরে খোঁজ জারি রেখেছে গরিবের উড়োজাহাজের। অন্যান্য সময় রাস্তার ধারে সারি বেঁধে গামছা লুঙ্গি সমেত পাইলট মামাদের দেখা গেল এখন কোন চুলোয় তারা। সুশ্রী মুখবিররে ত্যক্ত বিরক্তের ছাপ স্পষ্ট। তরুণীর পিছু অনুসরণ করে চলেছে লম্বা গড়ের এক যুবক, রোদে পোড়া সবল চেহারা, তাগড়া যুবক পকেটে দু হাত গুজে অনুসরণ করে চলেছে অবলীলায়। ঘাট ছেড়েও নেমে আসা হালকা বাদামি চুল হাওয়ায় ভাসছে ক্রমাগত। কালো জালের বাদামি চামড়ায় ঘড়িটা আরো পুরুষ তৃপ্তি। সে বয়স ঠিকঠাক ঠাউর করা যাচ্ছে না যুবকে, তবে নিঃসন্দেহে ভিড়ের মাঝে নজর কাড়ার চেহারা সেই যুবকের। ফুটপাতের আশেপাশের থাকা প্রত্যেকেরই নজর আটকেছে তার সুদর্শন মুখ বিররে। গুনগুনিয়ে আওড়ে চলেছে কিছু গানের লাইন গজ খানিকের দূরত্বে থাকা তরুণীর উদ্দেশ্যে। ও প্রাণ পাখি, ও প্রাণ পাখি, শুধু একটা বার ফিরে তাকা, গেলে চোখ ছুঁয়ে বড় কাজ দিয়ে, আর বুকটা করে গেলি ফাঁকা। ঝট করে পিছনে ফিরে আদনানের মুখোমুখি দাঁড়ায় প্রাণ। কুচকে থাকা কপালে ভাঁজ আরো গাঢ় করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এক সময়ে প্রেমিক পুরুষের দিকে ছাঁচালো স্বরে আঙুল উচিত শ্মশান ভঙ্গিতে বলে, আমার পিছু নিয়েছো কেন আদনান? এত অভদ্র কেন তুমি? তোমার সঙ্গে তো আমার। একদম ডায়লগবাজি করবে না। সেই দিন আমাকে কত কিছু বললে, আর আবার আজ পিছু কেন নিয়েছো? কি চাই তোমার? কি চাই আমি? সত্যি জানতে চাও প্রাণ পাখি? তড়িৎ গতিতে লম্বা কদম ফেলে গজ খানিক দূরত্ব মিছিলে আদনান। তখনই ঝেপ্পে বৃষ্টি নামলো। ফোঁটায় ফোঁটায় অন্তরিক্ষ হতে নেমে আসা বাড়িতে সিক্ত হয়তো বৃষ্টির সিক্ত শ্রীয় প্রণয়িনীকে অবলোকন করে বুক পাঁজরে ঝড় উঠে আদনানের
আকুতি ভরা কঞ্চে বলে লেটস গেট ব্যাক টুগেদার প্রাণ। উঠে হকচকায় প্রাণ। চলো বিয়ে করি। মানে? আদনানের মুখ নিঃসৃত প্রতিটি শব্দে হতবিহ্বল হয়ে যায় প্রাণ। দীর্ঘ 6 বছর বিচ্ছেদের যন্ত্রণা ছটফট করেছে ও কত রাত কেঁদে পার করেছে শুধু প্রাণ জানে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পর আচমকা গায়েব হয়ে গিয়েছিল আদনান। কত খুঁজেছে ওকে প্রাণ। যেই দোতলা বাড়িতে আদনান থাকতো সেখানেও কোনো হদিস মেলেনি। স্কুল দেয়া ঠিকানাও ভুল। তখন উপলব্ধি করতে পেরেছিল প্রাণ আদনান সম্পর্কিত কোনো তথ্যই ওর জানা নেই। সেই পরিচয় না জানা কিশোরের প্রেমে পড়েছিল প্রাণ। ভয়ঙ্কর প্রেম। এমনই এক ঝুম বৃষ্টিতে স্কুলের গেটে দেখা হওয়া, অল্প স্বল্প খুনছুটি বন্ধুত্ব থেকে প্রেমে পড়া, স্বল্প কিছু স্মৃতির পাতায় অমলিন। এখনো এত বছর পর আদনান ফিরে এলেও ওদের দেখা হওয়াটা সুখকর ছিল না। বারবার ওর এটাই মনে হয়েছে প্রাণের আদনান ইচ্ছে করেই হারিয়ে গিয়েছিল। প্রাণের কথা একবারও ও মনে করেনি সে প্রাণ ওকে ঠিক কতটা ভালোবাসতো। আর কেউ না জানলো আদনান তো জানতো। আবার ভালোবাসা দিয়ে হারিয়ে গেল প্রাণ সেই ধাক্কায় সইতে পারবে না। তাছাড়া আদনান সাধারণ কেউ নয়। এজন্য হয়তো যশোরের অজপাড়াগায়ে আত্মগোপন করেছিল। খুন করেছে কয়েকজনকে নিমেষে, অর্থাৎ সে কাজে সে অভ্যস্ত। হয়তো কোনো মাফিয়া অথবা মাস্তান গোছের কেউ আদনান প্রাণকে এক ধ্যানে ওর দিকে চেয়ে থাকতে দেখে তুড়ি বাঁচালো আদনান। আমি তোমাকে কখনোই বিয়ে করবো না আদনান। একদম আমার পিছু নিবে না। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তুমি কি ভেবেছো আমি তোমার অপেক্ষায় আছি? বিদ্রুপাত্মক স্বরে বলে প্রাণ। প্রাণ পাখি, মুহূর্তেই কোমরে গোজা রিভলভার বের করে আনে আদনান। লুক এট দিস। দ্য ব্যারেট্টা 92 FS 9mm ক্যালিবার, টার্গেট মিস করানো চলছে। আমার সব সময়ের সঙ্গে। আমি ছাড়া অন্য কাউকে বিয়ের কথা ভুলে যাও। এত অধপতন তোমার? চেঁচি উঠে প্রাণ। কালো চোখে আগ্নেয়াস্ত্র দেখে আত্মা উড়ে যাওয়া জোগাড় প্রাণে ততক্ষণে বেড়েছে বাতাসের তোর। দুকদম পিছিয়ে যেতে চায় প্রাণ। ঝট করে প্রাণকে চেনে নিজের সঙ্গে লেপচে নেয় আদনান। রিভলভারটার নজেল চেপে ধরে কণ্ঠার হারে। বিয়ে তুমি আমাকে করবে প্রাণ। আর যদি না করি? তবে বিয়ের আগে বাসর হবে। ইটস আপ টু ইউ প্রাণ। বিয়ের আগে বাসর চাও নাকি পরে? আমি সবেতেই রাজি। দাঁতে দাঁত চেপে কথাটা বলে প্রাণকে ছেড়ে দেয় আদনান। অন্ধকারাচ্ছন্ন হিম শীতল করা এক কামরা। মাঝারি সাইজের কামরাটা একমাত্র আলোর উৎস। এক কর্নারে জ্বলতে থাকা চিমচিমে হলদেটে বাতি, ইংরেজিতে যাকে বলে ওয়ার্মটন। বিশাল বেসওয়ালা ইংরেজি গানে মুখরিত গোটা কামরা। শা শা শব্দে চলতে থাকা এয়ার কন্ডিশনের কল্যাণে গোটা কামরায় বাতাবরণ হিমশীতল। সিলিংয়ের সঙ্গে ঝুলতে থাকা মুষ্ঠক হাত ব্যাগে ক্রমাগত নিজের শক্তি জাহির করে চলেছে আদনান। মুক্ত দানার মতো ঝরতে থাকা ঘামে পেশিবহুল পুরুষালী শরীরে সূর্য ঠিকরে বেরোচ্ছে। পরনে টি শার্ট এবং ট্রাউজার যা ঘামে জবজবে হয়ে গিয়েছে ইতিমধ্যে। নিজের সমস্ত রাগ উগরে দিতে তৎপর সে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার আঘাতের পরিমাণ। মনের গোপনে চলা অন্তর্দ্বন্দ্ব, কুঁচকে থাকা কপাল এবং শক্ত চোয়ালের পেশিবহী হাত সহজেই অনুমেয় কামরার এক পাশে থাকা বাদামি রঙের বিন ব্যাগে পা ছড়িয়ে বসে আদনানের দিকে নিজের ঈগল দৃষ্টি তাক করে রেখেছে সাব্বির। হাতে একটা বড় সড়ো সবুজ প্রিন্স গেলস চিপসের কৌটো। মুখ ভর্তি চিপস মচমচ শব্দে সাবার করে চলেছে ও চিপসকে আবার বিশ্রীভাবে নিজের আঙুল চেটেও খাচ্ছে। থাম বাপ আমার, আর কত কিলাইবি? আমারে চিনস না তুই? বন্দুক দেখে ভয় পাইব তোরে? ভাগ্য ভালো জুতো পেটা খাও নাই আব্বা। তোর আমার পায়ে ধরা লাগবে নাকি এখন? ধরা লাগলে ধরবা বাপ। কপাল কুচকে সাব্বিরের দিকে তাকায় আদনান। আমারে লোক দিয়া লাভ নাই বাপ, বিয়া করলে সবই ধরবা। তাইলে পার এমন কি জিনিস কাঁধে উঠানো লাগে কামের? মাঝপথে সাব্বিরকে থামিয়ে দেয় আদনান। চুপ। আচ্ছা আব্বা আমি চুপ। খেকি করে হাসতে থাকে সাব্বির। তবে
পাখিরে নিজের করতে হলে একটু ফাঁদে আটকাও আব্বা। ফাঁদ কি আমারে কয়ে দিতে হইব এখন? জাস্ট ওয়েট অ্যান্ড সি প্রাণ পাখি। কথাটা বলো সাব্বির। বিড়বিড় করে বলতে থাকা আদনান সেই সঙ্গে ঠোঁটের কোণে ফুটে উঠল কুটিল হাসে। মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে চারিদিক হতে। কয়েক জোড়া ফিঙ্গের হাপিতে সরব জায়গাটা। প্রাণ দ্রুত পা চালালো না। এই টিউশনি ছেড়ে দিতে হবে ওর। প্রায়শই দেরি হয়ে যায়। মোহাম্মদপুরের এক গিঞ্জি এলাকায় ওদের বাসা। কয়েকটা অন্ধকার গলি পেরিয়ে তবেই দেখা পাওয়া যায় ওদের বাসাটার। রাস্তায় বখাটেতে ছেলেদের আনাগোনা লেগেই থাকে এই সময়। কিছুদিন আগে ওকে কিডন্যাপ করেছিল এরকমই গোধূলির আলো মুছে যাওয়ার পরপরই। ওর আগেই সতর্ক হওয়া উচিত ছিল। নিজেকে অনবরত ঝাড়ি দিয়ে দ্রুত কদম ফেলে হেঁটে চলেছে প্রাণ। কিছু দূর এগোতেই দেখলো একটা ছেলেকে কয়েকজন ঘিরে এলোপাথারি আঘাত করে চলেছে। ছেলেটার হৃদয় বিদারক আর্তচিৎকার। প্রাণের বুকটা মোচড় দিয়ে উঠছে। আহারে, এতজন মিলে মারলে তো মরে যাবে ছেলেটা। প্রথমে একবার ভাবলো যাবে সাহায্য করার জন্য, পরক্ষণেই মনোভাব পাল্টে ও তো আর মারামারি করতে পারবে না। কিছুদিন আগেও ফেসে গিয়েছিল সেই মহিলাকে সাহায্য করতে গিয়ে। তার চেয়ে ছেলেগুলোর ওকে দেখার আগে মানে কেটে পড়া যাক ভেবেই আরো দ্রুত পা চালানো প্রাণ। তীক্ষ্ণ আত্মচিৎকার করে মার খাওয়া ছেলেটা লুটিয়ে পড়লো পিছালা রাস্তার উপর। অকথ্য গালাগালি সেই সঙ্গে এলোপাতারি লাথি দিয়ে চলেছে। বাঁচার আকুলতা নিয়ে লুটিয়ে পড়া ছেলেটার আর্তনাদ কিছুটা চেনা মনে হলো প্রাণের। আরো মনোযোগী দিয়ে শুনতে বুঝতে পারলো এটা আদনান। আদান এইখানে কেন? ধুর, এখন কাহিনী বিচার বিশ্লেষণ শুরু করলে হবে না। আপনারা কারা? প্লিজ ছেড়ে দিন ওকে। প্রাণ করুণ স্বরে বলে উঠছে আদনান। ওখানে থাকা একটানা ছেলে প্রাণের দিকে লোভাতুর দৃষ্টিতে এগোতে যেতে নিলে গর্জন করে ওঠে আদনান। শুয়োরের বাচ্চা, ওর দিকে হাত বাড়ালে চান নিয়ে ঘরে ফিরতে পারবি না। মুহূর্তের মধ্যে ছেলেটা ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হাঁটু গেড়ে আদনানের সামনে বসতে গেলে আবারও চোখ রাঙানো আদনান। হতবিহ্বল হয়ে গিয়েছে সেটা। এ পর্যায়ে অন্য একজন ধারালো ছুরি দিয়ে আদনানের বুক বরাবর আঘাত করতে পালিয়ে গেল সকলে। গল গল করে বুকের বাম পাশ থেকে বেরিয়ে আসতে থাকে রক্তের ধারা। প্রাণ, আই লাভ ইউ প্রাণ, আই লাভ ইউ টু ইনফিনিটি। আজ যদি আমি মারা যাই তবে মনে রেখো আজীবন আমি তোমাকে ভালোবেসে এসেছি। তোমার কিছু হবে না আদনান, চলো হসপিটালে নিয়ে যাচ্ছি আমি তোমায়। জীবনের শেষ মুহূর্তে তুমি আমার পাশে আছো প্রাণ, আমার আর কিছু চাই না। বলে আরো একটু নেতিয়ে পড়লো আদনান। ভালোভাবে ক্ষতস্থানটা দেখতে থাকে প্রাণ। এতটুকু কেটে গেলে কেউ মরে যায় না আদনান, তুমি অভিনয় বড্ড কাঁচা। বিরক্ত স্বরে বলে প্রাণ। নিষ্ঠুর পাষাণ মহিলা, আমি মরে যাচ্ছি আর তোমার কাছে নাটক মনে হচ্ছে? গাড়ি কোথায় তোমার? একদম নাটক করবে না। অন ইউর লেফট। মিনমিনে গলায় বলে আদনান। গাড়িতে বসে প্রাণের ব্যাগে থাকা ছোট্ট বক্স থেকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি বের করে ড্রেসিং করে দিল ক্ষতস্থানটা। এক ধ্যানে প্রাণের দিকে চেয়ে আছে আদনান। মিটমিট করে হেসে চলেছে কিছু একটা ভেবে। তুমি না মাফিয়া, ছিচকে চোরদের সঙ্গে পারলে না? নাকি এরা তোমারই চেলাপেলা? আমি বিজনেসম্যান। আমি বিজনেসম্যান। বিড়বিড়ে আদনানকে ভাঙালো প্রাণ। তবে আমার বিজনেসে ঝামেলা করলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিই। কথাটা বলে দাঁত বের করে হাসলো আদনান। যেন বিরাট কোনো পুণ্যের কাজ করে ও লম্বা একটা শ্বাস টেনে নিজের মনে চলতে থাকা কথা সাজালো প্রাণ। 6 বছর অনেক দীর্ঘ সময় আদনান। আমার বিষয়ে সবকিছু জানার পরেও ছেড়ে গিয়েছিলে আমায়। হুট করে ফিরে এসে তোমার ভালোবাসা উতলে উঠছে এবং তুমি চাও আমি আবারও তোমায় বিশ্বাস করি। এই চিন্তা ভাবনা নিজের মস্তিষ্কেও আনবে না। আমার একা থাকার অভ্যেস হয়ে গিয়েছে, নিজেকে সামলে নিয়েছি আমি। আমার ছোট্ট ভুবনে তোমার অস্তিত্ব নেই, আর হবেও না কখনো। কথাটা বলে আদনানকে কোনো রূপ প্রতিউত্তর করার সুযোগ না দিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় প্রাণ। এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সংযত রাখলো। দু চোখ থেকে অঝরে জল গড়াতে থাকে ওর। পরন্ত বিকেল। সূচি মামা সেদিনের মতো অপর গলার্থে আর দুটি ছড়ানোর নিমিত্তে বিদায়ী সুর তুলছে। কুলকুল ছন্দে বহমান
স্রোতস্বিনী সজ্জিত অপ্রার্থিব নৈসর্গিক সৌন্দর্যে শীতে শুকিয়ে যাওয়া কিছু অংশে চর পড়েছে। সেখানে হাঁটি হাঁটি পা করে চলেছে লাল কাঁকড়ার দল। পানকৌড়ি, সাদা বক্স সহ হরেক রকমের নদীতে জড়া পক্ষীকুলের দিনের শেষ ভাগের খাবারের সংগ্রহের সংগ্রাম তখনও চলমান। মৃদুমন্দ বাতাসে আকাশি রঙের থ্রি-পিস পরিহিত কিশোরী প্রাণ নদীতে জন্মানো চড়ে হেঁটে চলেছেন। এক হাত ধরা স্যান্ডেলের ফিতা, আরেক হাতে জড়িয়ে রেখেছে ঠিক তার পাশে হেঁটে চলা তরুণের বাহু। কিশোর বয়সের খোলস ছেড়ে তরুণ বয়সে পদার্পণকারী আদনানের গায়েও আকাশি রঙের টি শার্ট, সাদা ডেনিম প্যান্ট, যার নিচে কিছু অংশ হাঁটু ভাঁজ করে হাঁটু অবধি গোটানো। গাঢ় ছোঁয়া বাদামি চুলগুলো হাওয়ায় উঠছে তিত্তির করে। দূর হতে দুজনকে শিল্পীর ক্যানভাসে আঁকা উপন্যাসের চরিত্র বলে ভ্রম হয় সহজেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কিছুদিন একে অপরের সঙ্গে সময় কাটাতে পারেনি তারা, তাই তো আয়োজন করে ঘুরতে এসেছে দুজন। বাসের সুরের মতো প্রাণের খিলখিল করা হাসিতে তার বুক পাঁজরে ধাক্কা লাগে বারংবার। আদনানের মনোযোগ দিয়ে শুনতে থাকে প্রাণাধিক প্রিয় প্রণয়নীর বক্ষ পিঞ্জরে ঝড় তোলা মনোমুগ্ধকর সেই হাসে। দেখো আদনান, কত কাকড়া ছোটাছুটি করছে। এ ওয়ান্টেড এনে দেব? কাকড়া নিয়ে আমি কি করব? ভেজে খাবো? ইয়াক। ক্র্যাবস খাওয়া যায়। ইস্তাম্বুলে আমি অনেক খেয়েছি। এটা কোথায়? আমেরিকাতে? ইস্তাম্বুল ইজ ইন টার্কি। ভ্যাকেশনে গিয়েছিলাম একবার মম ড্যাডের সঙ্গে। তোমাকে নিয়ে যাব। প্রাণের প্রশ্নে কিছুটা থমকে গেল আদনান, এরপর হালকা হেসে বলল, ডান হাতের কর্পুটে অধরের উষ্ণ পরশ একে বলে আদনান। 3 বছরে আদনানের অসংখ্য পরশ অনুভব করেছে প্রাণ, তবুও কিশোরীর মুখবিরর লাজে রাঙা হলো। নদীর পাড়ে পাশাপাশি বসে অনর্গল কথার তুবড়ি ছোটালো প্রাণ। এক রাস মুগ্ধতা নিয়ে চিত্ত চেতনা খুইয়ে প্রাণের দিকে দৃষ্টি নিবদ্ধ আদনানের, কারণ বরাবরই স্বল্প ভাষী সে। কথার ফাঁকে অবশ্য আদনানের চুল ঠিকঠাক করে দিতে ভুলছে না প্রাণ। কত শত কথা জমা হয় প্রাণের, তবে প্রকৃতির বুঝি এত প্রেম সইল না কোনরূপ আগাম সতর্ক সংকেত জানানোর প্রয়োজন ছাড়াই। ঝেপে বাড়ি প্রবাহে মত্ত হলো, সেই সঙ্গে ঝড়ের তাণ্ডবলীলা অব্যাহত রইল। প্রাণের হাতা চেপে ছোটা শুরু করলো আদনান। চরপড়া অংশে বালি ঝড়ে এক হাত দূরে কিছু ঠাওর করা দায়। সব বাধা বিপত্তি ছাপিয়ে প্রেমিক যুগল যতক্ষণে আদনানের জরাজীর্ণ দোতলা বাড়ির সামনে এলো, ততক্ষণে মুষলধারে বৃষ্টি নেমেছে। 3 বছরে বাড়িটার আরও বেহাল দশা। দুজনই কাক ভেজা হয়ে গিয়েছে। অবশ্য নদীর পার আদনানের বাড়ি থেকে অল্প সময় দূরত্বে। বাইরে জীর্ণ দর্শন হলেও 3 বছরে আদনানের বাড়ির ভেতরের অবস্থা আরও আধুনিক হয়েছে। শীতের বৃষ্টির শীতল জলে কেঁপে ওঠা প্রাণ, দাঁত কপাটি বাড়ি লাগছে বারবার। ওর অবস্থা দেখে হেসে ফেলল আদনান। তেতে ওঠা মেজাজে চেঁচিয়ে উঠছে প্রাণ, আমি ঠান্ডায় জমে আইসক্রিম হয়ে যাচ্ছি আর তুমি হাসছো। তুমি ড্রেস চেঞ্জ করে নাও। বাই দ্য ওয়ে, আই লাভ আইসক্রিম। এখন আমি জামা কাপড় কোথায় পাবো? এটা পরবে? নিজের টি শার্ট দেখিয়ে বলে আদনান। না, আমি জমে যাচ্ছি আর তুমি মজা নিচ্ছ আমার। ইঁদুর কোথাকার। কোথাও থেকে হালকা গোলাপি টি শার্ট আর গোলাপি স্কার্ট এনে দিল কে জানে। সরু দৃষ্টিতে আদনানকে দেখতে থাকে প্রাণ, যেন পরিণতি চায় কোথা থেকে মেইলি সামগ্রী হাজির করলো সে। ঝগড়ার প্রস্তুতি নেওয়ার পূর্বেই 2 হাত উঁচু করে সারেন্ডার করার ভঙ্গিতে করে আদনান মেকি ভীত কঞ্চে বলে, কিছুদিন আগে শপিং মলে গিয়েছিলাম। এটা দেখে অনেক ভালো লেগেছিল আমার। ইটস আ গিফট ফর ইউ মাই লাইফ। তবে আরও কিছু আছে এই ব্যাগে, সব তোমার জন্য। উপহার পেতে কার না ভালো লাগে। প্রফুল্ল চিত্তে ছুটে গেল প্রাণ ব্যাগে থাকা কিছু একটা পরে নেবার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে দিচ্ছে প্রাণ। কিশোরী কায়ায় জড়িয়ে নেয় গোলাপি টি শার্টে সদ্য স্ফুরিত গোলাপের ন্যায় লাগছে ওকে। তবে ওড়না না থাকার কারণে লজ্জায় চিবুক নামায়ও। পরনের ওড়নাটাও ভেজা। শালা হনুমান ইংরেজ এত কিছু কিনেছে অথচ ওড়না কিনেনি। দেয়ালে মাথা ঠুকে দিবে নাকি আমি? তখনই দরজায় টোকা দিল আদনান। এইটুকু দৌড়ে এসে প্রাণ ঘুমিয়ে পড়ল কি না সেই ব্যাপারে সন্দিহান ও।
প্রাণ, তোমার কফি। ইটস গেটিং কোল্ড। বলে ওঠায় দাঁড়িয়ে রইল প্রাণ। অবশেষে চুলগুলোকে সামনে এনে দুপাশে ছড়িয়ে বাইরে বেরিয়ে এলো ও। তখনও অস্বস্তি ভর করে আছে ওর ভেতরে। ইউর হাইনেস, সাজগোজ শেষ হলো তবে? কাছে গিয়ে আদনানের বাহুতে চটাস করে একটা থাপড় বসিয়ে দেয় প্রাণ। তবে আদনানের চাহনি বলে দিচ্ছে কোথাও একটা গরমিল হয়েছে। ওনার ব্যাপারটা ঠিক ধরতে পারেনি ও। বাইরে তখন ঝুম বৃষ্টি, মেঘের সংঘর্ষের শব্দে ধরনী উত্তাল। হুট করে আবদার করে বসে প্রাণ আদনানের কাছে গিটার বাজানো শিখবে ও। ব্যাস, প্রাণের আদরের কণ্ঠে গলে গিয়ে তড়িৎ গতিতে নিয়ে এলো গিটার। কয়েকবার দেখিয়েও দিল। মাথা মোটা প্রাণের মাথায় সেসব কিছু গেল না। শেষমেশ হাল না ছেড়ে আরেকটু এগিয়ে গেল প্রাণের সন্নিকটে। ঠিক ততটুকু এগুলো যতটুকু 1 ইঞ্চিও তফাৎ রইল না দুজনের মধ্যে। আচমকা প্রাণকে নিজের কোলে উঠিয়ে নেয় আদনান। পেছন থেকে গিটারের স্ট্রিয়ে হাত রেখে সুর তুলে আদনান। অপরিচিত কোনো এক বাংলা গানের সুর। মনোযোগ দিয়ে শুনতে প্রাণ সুরের অর্থ উদ্ধার করতে সক্ষম হলো। আমরা দুজন কি মিষ্টি ভীষণ। ভেবেছি কি তা কোনোদিন? আমরা দুজন ছবির মতন, একসাথে গল্প রঙিন। আদরে বিড়াল ছানার ন্যায় আদনানের বুকে লেপ্টে রইল প্রাণ। মনোযোগ দিয়ে শুনতে থাকে আদনানের আঙ্গুলের দক্ষতায় গিটারে তোলা প্রতিটি সুরের ঝংকার। তবে বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না প্রাণ। ওরা দুজনে অনেক কাছাকাছি। আদনানের থুতিতে গিয়ে ঠেকেছে প্রাণের কাঁধ। গরম নিঃশ্বাসের ছটা আসছে পড়ছে গলার ভাঁজে। মুচড়ামুচড়ি করে ছাড়া পেতে তৎপর হলো প্রাণ আদনানের বাহুডোর হতে। প্রাণের অস্থিরতা অনুমান করে আরো চেপে ধরল নিজের সঙ্গে আদনান। মেয়েলি কায়ায় সুবাসে মোহিত আবেশিত ও মুখ জোবালো চুলের ভাঁজে ক্রমশ তীব্রতা লাভ করে সে স্পর্শে আকুলতা নিয়ে জিজ্ঞেস করে আদনান, একটা চুমু খেলে রেগে যাবে মাই লাইফ? অতীতের আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করে দু চোখে অশ্রু বিসর্জন করতে থাকে প্রাণ। 6টা বছর পেরিয়েছে, তারপরও নিজের প্রতিটা লোমকূপে আদনানের ছোঁয়া শিহরণ অনুভব করতে পারে প্রাণ। সেই আদনান মুনতাসির যার সঙ্গে প্রাণের সাক্ষাৎ হয়েছিল স্কুলের গেটে এক ঝুম বর্ষার সকালে। আজ অতীত আবারও এসে দাঁড়িয়েছে প্রাণের সামনে। নিজের করে পেতে চায় ওকে। কি করবে প্রাণ? মনে দ্বিধাবোধ কাটিয়ে উঠতে পারে না ও। মন খারাপ ভাবটা কাটাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো ও। ঝুল কালো অন্ধকার নেমে এলো। অবয়বটা চিনতে বিন্দুমাত্র ভুল হয় না প্রাণের। কালো গাড়িটায় হেলান দিয়ে ওর বারান্দার দিকে তাকিয়ে থাকা যুবকের স্মৃতিচারণেই তো বিভোর ছিল প্রাণ। ঢাকার এক গেঞ্জি এলাকার অন্ধকারাচ্ছন্ন গলিতে দাঁড়িয়ে আছে আদনান। সামনে ওর হবু শ্বশুরবাড়ি। একটু আগে বারান্দার স্ত্রী ও প্রেয়সীকে দাঁড়িয়ে থাকতে দেখেছে আদনান। নিশ্চিত এক্ষুনি কোমর বেঁধে ঝগড়াঝাটি করতে ছুটে আসবে ওর প্রেয়সী। তবে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। মায়ানমার থেকে কিছু ক্লায়েন্ট আসবে। শত হলেও ও বিজনেসম্যান। রোড সাইড রোমিওগিরি করে ফিরলে ওর ইমেজ তো ধ্বংস বিধ্বংস হয়ে যাবে। আদনান ভাবনার সুতো টান পড়লো প্রাণের। তার স্বরে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, কান দুটো বুঝি অকালেই হারাতেই হবে আদনানকে। প্রাণ এত চিৎকার শিখলো কবে? আদরে বিড়াল ছানার মতো আদনানকে ভালোবাসত সেই প্রাণ কোথায় হারিয়ে গিয়েছে? 6 বছরে ঝুগড়ুটু হয়ে গিয়েছে মেয়েটা। কালো পোশাকটা কি সুন্দর মানিয়েছে মেয়েটার গায়ে। দাঁতে দাঁত চেপে খটমট দৃষ্টিতে আদনানকে ভস্ম করে দেবে এমন চেহারা ও প্রাণকে কি সুন্দর আদরণী লাগছে। রাগের ছোট দুটো কাঁপছে তিত্তির করে। একটা চুমু খেতে পারলে ভালো হতো। কাঁপাকাঁপি কমে যেত মেয়েটার। প্রাণের অগ্নিদৃষ্টির তোয়াক্কা না করে বেহার মতো আদনানকে মিটিমিটি হাসতে দেখে ব্রহ্মতালু জ্বলে উঠল প্রাণের। কি আশ্চর্য রকম বেহায়া! কথা বলছো না কেন? এখানে কি চাই তোমার? তোমার সাহসের ও বলিহারি বাড়ি অবধি চলে এসছো। এত জোরে চেঁচাচ্ছে কেন প্রাণ পাখি? তোমাকে দেখার তৃষ্ণা জেগেছিল বলেই দিয়ে এলাম। বাই দ্য ওয়ে, তুমি এখানে এলে কেন? আমাকে তোমার বাসায় নিতে চাও? জামে আদর করবে নাকি? তবে আজ যেতে পারবো না প্রাণ পাখি। খালি হাতে হবু শ্বশুরবাড়ি যেতে নেই, জানো না? আদনান, আবারও চেঁচিয়ে উঠল প্রাণ। ইয়েস মিস প্রাণ, বলুন। আপনার জন্যই আদনান মুনতাসির সদা নিবেদিত। কনিশ করে বলে আদনান। আমি তোমাকে বিয়ে করব না। আমার পিছু নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকা কোনো কিছুতেই কাজ হবে না।
তোমার জন্য কোনো অনুভূতিও অবশিষ্ট নেই। ছ্যাঁচড়ামো বন্ধ করো। সত্যিই নেই প্রাণ, আমার চোখে চোখ রেখে বলো তবে। ব্যথিত কঞ্চে বলে আদনান, খুব সন্তর্পণে মনের মধ্যে চলা অন্তদ্বন্দ্বের হ্রাস টেনে নিজেকে সংযত করলো। প্রাণ কিছুটা এগিয়ে এলো আদনানের নিকট। দুজনের দূরত্ব কমে অনেকাংশই। আদনানের চোখের দিকে চেয়ে চিরকঞ্চে বলল, নেই। ছোট বয়সের আবেগের গলা টিপে শেষ করেছি আমি। আর কখনো আসবেন আমার সামনে। গেট লস্ট। ওকে। ছোট্ট করে প্রতিউত্তর করে গাড়ির ড্রাইভিং সিটে বসে গমগমে স্বরে আদনান স্বাগতিক করে। আর যদি তুমি আমার সামনে আসো, আই উইল শুট ইউ প্রাণ। কথাটা বলে গাড়ি নিয়ে চলে গেল আদনান। আই উইল শুট ইউ। বানর মুখ আমার ঠেকা পড়েছে তোর সামনে আসার। বিড়বিড় করে আদনানকে ভাঙালো প্রাণ। গোধূলির আলো নিভে যাবার আগে প্রাণ বেরোলো নতুন টিউশনি থেকে। সোহা নামের বাচ্চাটাকে নতুন পড়ানো শুরু করেছে প্রাণ। এত দুষ্টু বাচ্চাটা, প্রাণের রীতিমতো ঘাম ঝরে যায় মেয়েটাকে পড়াতে। প্রায় দিনই সন্ধ্যা হয়ে আসে, টাকার পরিমাণও বেশি, তাই তো চাইলেও ছাড়তে পারে না টিউশনিটা প্রাণ। মাগরিবের আজান পড়ে গিয়েছে ততক্ষণে। রাস্তা ও জনমানবহীন। আজ আবার কার পাল্লায় যে পড়ে, সবই কপাল। হুচ করে থমকে দাঁড়ালো প্রাণ। এই প্রাণীর অপেক্ষায় তো প্রাণ ছিল না। দাঁত খিচিয়ে যে আছে প্রাণের দিকে। কতদিনের অভক্ত উপরওয়ালা জানেন। পাশ কাটি আস্তে করে হেঁটে চলে যেতে উদ্যত হয় ও যেন চতুর স্পন্দ। এই জন্তুর কোনো অস্তিত্বই আশেপাশে নেই। তবে সেই প্রাণীর মর্জি ভিন্ন। কেউ কেউ করে তাদের স্বজাতি আরও কিছু ভাই ব্রাদারকে জানান দিল, যেন ওরে কে কোথায় আছিস, আজকের দিনের বকরা হাজির, জলদি আয়। লেজ নাড়াতে নাড়াতে নানান বরের উচ্চতার কয়েকজন ছুটে এলো নিমিষে। প্রাণ বুঝলো যেন আজ ওদের ভাষা। কাঁধের ব্যাগ চেপে উল্টো দিকে ছোটা শুরু করলো মুহূর্তেই। ব্যাস, কুকুরগুলো সুযোগ পেয়ে ছোটা শুরু করলো প্রাণের পেছনে। রুদ্ধশ্বাসে দৌড়ে চলেছে প্রাণ। পিছু ফিরে সময় নষ্ট করার মতো সময় নেই ওর। আজ কামড় খাওয়া থেকে বেঁচে ফিরলে আর টিউশনি করাবে না ও। একটা কালো রঙের বাইক দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। দূর থেকে বাইকটাকে দেখতে কিছুটা বুনোমোষ বলেই ভ্রম হয়। দৌড়ে এসে বড়সড় বাইকটার পেছনে নিজেকে আড়াল করে বসেই পড়ল প্রাণ। শ্বাস ফুলে উঠেছে ক্রমাগত। ততক্ষণে কুকুরগুলো এসে দাঁড়িয়েছে বাইকের সামনে। আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। ব্যাগটা বুকের সাথে চেপে ভীত খরগোশের মতো চোখ দুটো খেছে বন্ধ করে রেখেছে প্রাণ, যেন ওর চোখ বন্ধ বলেই আর কেউ ওকে দেখতে পাবে না। আচমকা এক পুরুষালী কণ্ঠ প্রতিধ্বনি হলো যেন আশেপাশে। ভারী কণ্ঠে কুকুরগুলোকে ধমকে নিচে চুকচো কুড়িয়ে ছুঁড়ে দিতে লেজ তুলে পালালো ওগুলো। অপরিচিত আগন্তুকের কণ্ঠস্বরে উঠে দাঁড়ালো প্রাণ। বেশ লম্বা চওড়া এক যুবক, বয়স খুব বেশি হলে 28 বা 29, পরিধেয় আটসাচো, কালো টি শার্ট ফুরে বেরিয়ে আসতে চাইছে পেশিবহুল সরে। কালো বেল্টের মানানসই একটা ঘড়ি লোমস কবজিতে মানিয়েছে চমৎকার। অন্য হাতে কয়েক রকমের ব্রেসলেট, গলায় উকি দিচ্ছে হোয়াইট গোল্ডের লকেট সমেত চেন। সোডিয়ামের বাতির আলোয় যুবকের অবয়ব বোঝা গেলেও চেহারাটা ঢেকে আছে কালো হেলমেটের আড়ালে। হাঁপাতে হাঁপাতে প্রাণ বলে, থ্যাঙ্কস। আপনি না এলে কি যে হতো। জবাবে যুবক একটু হাসলো। ছোচের হাসিটা যেন না গেলেও চোখের কোণে কুঁচকে যাওয়া অংশ দেখে বুঝলো প্রাণ। আমি না এলে অন্য কেউ আসতো। আফটার অল কালকে সাহায্য করাটা আমাদের মানবিক দায়িত্ব মিস। অন্বেষা। শুধু অন্বেষা? অন্বেষা প্রাণ। কিছু মানুষ তাদের নামের মতো সুন্দর হয়। এতদিন বিশ্বাস না করলেও আজ করতেই হলো। মিস অন্বেষা প্রাণ। জবাবে কিছু বলল না প্রাণ। এই ধরনের সস্তা ফ্ল্যাটিংয়ে ভীষণ বিরক্ত লাগে ওর কাছে। চোখ মুখেও ফুটে উঠল বিরক্ত ভাব। যুবক বুঝি সহজেই ধরে ফেলল ওর হাবভাব। বাঁকা হেসে জান হাতটা করমর্দনের জন্য বাড়িয়ে দিয়ে বলল, অরণ্য জুহাইর। হাত মিলানোর উদ্দেশ্যে বাড়িয়ে রাখা হাতের দিকে চেয়ে মিষ্টি করে হাসো প্রাণ। এর অর্থ হাত মিলানোর মতো পরিচিত আমরা নয়। ধন্যবাদ অরণ্য সাহেব। আবারও আজ আসি তবে।
ঝটপট প্রস্থান করলো জায়গাটা থেকে প্রাণ। হাঁচা গুছিয়ে নিয়ে বাইক স্টার্ট দেওয়ার আগে বাঁকা হাসলো অরণ্য। তখনও অস্পষ্ট দৃশ্যমান প্রাণের অবয়ব। ইন্টারেস্টিং। সময়টা বর্ষাকাল, আকাশ চিরে বর্ষণ নামে। হুটহাট আদনানের সঙ্গে প্রাণের দেখা হয়েছে সপ্তাহখানিক আগে। এরপর অবশ্য আদনানের মুখদর্শন মেলেনি প্রাণের। মন খারাপ কিছুটা প্রশমিত করতে পেরিয়েছে প্রাণ। আর মন খারাপের টনিক হিসেবে ফুচকা সব থেকে উপযোগী। ঝাল ঝাল 2-4 প্লেট ফুচকা সাবার করে ফেলতে পারে প্রাণের মন খারাপ হাওয়ায় উড়ে যাবে নিশ্চিত। বেরোনোর আগে নিজেকে একটু সাজাতো মন চাইল প্রাণের। একটা কালো গাউন ও পরে নিল ও মোচা করে কাজল, একজোড়া কালো পাথরের দুল, ব্যাস সাজগোজ শেষ। নিজেকে সচরাচর খুব একটা পছন্দ না হলেও আজ ওকে দেখতে ভালোই লাগছে। ড্রেসটাও মানিয়েছে খুব। বসার ঘরে ফিরোজা বেগম ওকে দেখে মুখ বেঁকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে আবারও মনোযোগ দিল টেলিভিশনে। প্রাণ তো তোয়াক্কা করে না। ফিরোজার মেজাজের এসবে অভ্যস্ত সে। ফুচকাওয়ালা মামার কাছে এসে ঝাল করে 1 প্লেট ফুচকার কথা বলে আশপাশটা দেখলো প্রাণ। অদূরে কিছু পথশিশুরা হাসাহাসি করছে খুব। এদের কারো হাতে ফুল সমেত ছোট্ট বালতি, কারো হাতে শশা বা আমরা কুচিয়ে রাখা গামলা, কেউ বা বাদাম বুটের ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখতে ভালো লাগছে প্রাণের। বাচ্চাগুলোর মায়াময় উজ্জ্বল হাসি সকলের অল্প বিস্তর মনোযোগ আকর্ষণ করছে। আর একটু খেয়াল করতেই নজরে এলো তাদের আনন্দের বিষয়টা। প্রত্যেকেরই হাতে বড়সড় প্যাকেট, সম্ভবত জামা কাপড়ই, হাতে আবার খাবারের প্যাকেটও আছে। বাচ্চাগুলোর মনে ভালো করার ছোট্ট প্রয়াস, শ্রদ্ধাবোধ আর ভালো লাগা কাজ করে প্রাণের অন্তরে। তবে বাচ্চাদের কাছে আরো একজন আছেন, সম্ভবত তিনি মুগ্ধ নেত্রে অবলোকন করে চলেছেন। বাঁধ ভাঙা হাসির ঝলক। কুকুরের তাড়া খেয়ে লুকিয়েছিল সেই কালো রঙের বাইকটা দেখে আন্দাজ করতে পারে কে হতে পারে ওই লোকটার মুখবিবর। ঢাকা কালো হেলমেট আড়ালে এমন সময় অপর পাশ থেকে অরণ্য বুঝিয়েও দেখতে পেল প্রাণকে। বাচ্চাদের কাছে থেকে বিদায় নিয়ে প্রাণের সঙ্গেই বুঝি দেখা করতে আসছিল অরণ্য। তখনই ওদের মধ্যে একজন অরণ্যের হাতে বেলি ফুলের মালা ধরিয়ে দিল। ফুল নিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ অজ্ঞতা। হাতে নিয়ে রাস্তা পার হয়ে এলো সে প্রাণের কাছাকাছি। এসেই হেলমেটটা খুলল অরণ্য। শক্তপোক্ত পেশি বহুল শরীরটা ঢাকা, আজ পড়েছে কালো শার্টের আড়ালে, যার হাতা ভাঁজ করে পুনে পর্যন্ত গোটানো। পুরুষারি লোমশ হাতে মানানসই ঘাড়, রেস্টলেট, গলার চেইনও উকে ঝুঁকে দিচ্ছে। উপরে দুটো বোতাম খোলা, আড়াল হতে মাথা ভর্তি এলোমেলো ঝাঁকড়া চুলগুলো হেলমেট খুলে ঠিক করে নিতে নিতে চমৎকার করে হাসলো অরণ্য। প্রাণ ঠিকই খেয়াল করলো হাসলে লোকটার বাম চোয়ালে বাঁকা গ্যাস দাঁতও দেখা যায়। একটা শ্যামলা গাছের বনের গজ দাঁত বিশিষ্ট এক সুদর্শন সুপুরুষ। গায়ের রং একটু চাপা বলে হয়তো আরো বেশি ব্যক্তিত্ববান লাগছে লোকটাকে। ফুচকাওয়ালার প্লাস্টিকের চেয়ারে বসে প্রাণকে রীতিমতো গাড় উঁচু করে তাকাতে হচ্ছে অরণ্যর দিকে। মিস অন্বেষা, ধরিত্রীর বুকে দিনের আলোয় চাঁদের আগমনে সে ধন্য। এই অধমকে চিনতে পেরেছেন ম্যাডাম? অরণ্য সাহেব বলে মিষ্টি করে হাসল প্রাণ। কি সৌভাগ্য আমার মিস অন্বেষা, দিনের শেষ প্রহরের আবু ছায়ায় দর্শন পাওয়া এক অধমকে মনে রেখেছেন দেখে মন প্রসন্ন হলো। শীতল স্রোত বইছে চিত্ত জুড়ে। পৃথিবীর আগমন আজ সার্থক। আপনি সব সময় এইভাবেই কথা বলেন? বিরক্তিত কপাল কুঁচকে জিজ্ঞেস করলো প্রাণ। জি না ম্যাডাম অন্বেষা, আপনি প্রথম। তবে আপনি শেষ কিনা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যাচ্ছে না। বাই দা ওয়ে ম্যাডাম, এই অধম আপনার পাশের কেদারায় একটু স্থান পেলে কৃতার্থ থাকবে। অরণ্যের কথা শুনে আবারও হেসে ফেলল প্রাণ। পাশের চেয়ারটা নিজের থেকে একটু দূরত্বে দিয়ে বলল, বসুন অরণ্য সাহেব। প্রাণের সচেতন ভাবে চেয়ার সরিয়ে দেয়া দেখে আবারও বাঁকা হাসলো অরণ্য। তবে প্রাণকে বুঝতে দিল না তখনই ফুচকার প্লেট সমেত ছোট বাচ্চাটা এলো। আপামনি এবার মেলা দিন পড়াইলেন, এই লোন আপনারে স্পেশাল ফুচকা। বাচ্চাটার মাথার চুল এলোমেলো করে দিয়ে আদর করে দিল প্রাণ। কি খবর শাওন? স্কুলে যাচ্ছ তো নিয়মিত?
একদম ফাঁকিবাজি করবে না কিন্তু। আদর মাখা মৃদু দমকে সুরে বলে উঠল প্রাণ। স্কুল যাওয়ার মিস যাই না পমনি, আরেক প্লেট দিবনি। বাচ্চাটার কথা খেয়াল হলো প্রাণের। অরণ্যও তো আছে এখানে, অবশ্য ছেলেরা তো ফুচকা খায় না। তারপর জিজ্ঞেস করতেও দোষ নেই। অরণ্য সাহেব, আপনার জন্য অর্ডার দেব? প্রাণের কথা সবগুলো দাঁত বের করে হাসলো সে, সেই সঙ্গে উকি দিল চোয়ালের বাঁকা দাঁতও। অবশ্যই ম্যাডাম। যাক, আমি ভেবেছি আপনি আমাকে একবার সাধবেনও না। বিপদে সাহায্য করার জন্য এক প্লেট ফুচকা আমার প্রাপ্য, তাই নয় কি মিস অন্বেষা? শাওন নামের বাচ্চা ছেলেটাকে আরো এক প্লেট ফুচকা দেওয়ার কথা বলতেই হাই হাই করে উঠে গম গম স্বরে স্বাগতিক করে অরণ্য। এক প্লেটে আমার কিছুই হবে না ম্যাডাম। শাওন, আমার স্পেশাল ফুচকা নিয়ে আয়। জি বস। বলেই দৌড়ে চলে গেল শাওন। ছেলেরা ফুচকাও খায়? হতবাক হয়েছে প্রাণ। খাবারের ডেঞ্জার ইকুয়ালিটি আছে নাকি ম্যাডাম? ফুচকা শুধু মেয়েদের জন্য রেজিস্টার্ড? স্বাধীন বাংলার ছেলেদের প্রতিও এ কেমন অবিচার? প্রত্যুত্তর করে না প্রাণ, বরং নিজের খাবারের প্লেটে মন দিল। আচ্ছা, বাচ্চার লোকের পাল্লায় পড়েছ, সেদিনের সাহায্যের জন্য কড়া ভাষায় বলতেও পারছে না। অরণ্যর ফুচকা আসতে বাচ্চাদের মতো ঝাঁপিয়ে পড়লো সে। অতিরিক্ত ঝালে লাল হয়ে যায় শ্যামলার চেহারাটা মুহূর্তেই। তারপরও থামাথামি লক্ষ্য নেই তার মাঝে, সে খেয়ে চলেছে আপন মনে। প্রাণের হতবিহ্বল দৃষ্টিতেও কোনো প্রকার হেলদোল নেই। নিমিষে কয়েক প্লেট ফুচকা সাবার করে ফেলেছে সে। ফুচকার ঝালে প্রাণের অবস্থাও খারাপ। অর্ণ হয়তো বুঝলো। কিছু সময়ের মধ্যে কয়েক ফ্লেভার আইসক্রিম নিয়ে হাজির সে। বিনিময়ে আবারও মিষ্টি করে হাসলো প্রাণ, অথচ জানতেও পারল না লাল চুকচুকে লাল হওয়ার নাক, মুক্ত দানার মতো কপালে লেপটে থাকা ঘাম আর হাসিতে সামনে দাঁড়ানো শক্তপোক্ত যুবকের বুকে কাঁপন ধরাতে সক্ষম হলো প্রাণ। চোখের তারায় মুগ্ধতার রেশ ফুটে উঠে আবারও মিলিয়ে গেল এক লহমায়। বিল মিটিয়ে ফেরার সময় প্রাণের হাতে বেলি ফুলের মালা গুজে দিল অরণ্য। হেলমেটটা পরে নিয়ে আবারও পূর্ণ দৃষ্টিতে প্রাণকে দেখে নিয়ে বলল, আজকের সময়টার জন্য ধন্যবাদ মিস অন্বেষা। উপরওয়ালার দরবারে প্রার্থনা করতে মন চাইছে বহুদিন পর। তিনি যেন এরকম গোধূলি বেলা আমার ললাটে আরও লিখে রাখেন। চলি তবে, আমাদের আবার দেখা হোক। নেক্সট ট্রিট কিন্তু আমার তরফ থেকে পাওনা রইল আপনার জন্য। কথাগুলো বলে প্রাণকে বিপরীতে কোনো কথা বলার সুযোগ না দিয়ে লম্বা কদম ফেলে নিজের বাইকের দিকে এগিয়ে গেল অরণ্য। মুহূর্তে ধোঁয়া উড়িয়ে হারিয়েও গেল দৃষ্টির অগোচরে। ছোটের কোনায় হেঁটে থাকা মিচিমিচে হেসে প্রাণ তখনও চেয়ে থাকে সদ্য পরিচিত এক পাগলাটে যুবকের গমন পথের দিকে। হাতে তখনও ধরে রয়েছে মন মাতানো সুগন্ধের বেলি ফুলের মালা জোড়া। অন্ধকারাচ্ছন্ন হিম বাতা বরণ বিরাজমান কামরায় শরীর চর্চায় ব্যস্ত আদনান। ক্রমাগত নেয়া ভারী পুরুষালী শ্বাস প্রশ্বাসের দেয়ালে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনি হচ্ছে গোটা কামরা জুড়ে। সুবিন্যস্ত বাইসেপ ঘেমে নিয়ে একাকার, শিরা উপশিরা আরো ফুলে ফেপে উঠেছে। ধ্যান জ্ঞান চিত্ত চেতনা জুড়ে প্রাণের খেয়াল আরো ত্বরান্বিত করতে থাকে আগ্নেয়গিরির স্ফুলিঙ্গের ন্যায় রাগের পারদ। আদৌ কখনো বুঝবে প্রাণ ওকে? ভাগ্যের নিষ্ঠুর পরিহাসেই তো এই অভিশপ্ত জীবনযাপন করে চলেছে আদনান। সেখানে ভালোবাসে কোনো সুযোগ নেই তার। বুক পাঁজরে থাকা মন বড় বেইমান। যশোরের প্রত্যন্ত এলাকার এক কিশোরীর প্রেমে পড়েছিল আদনান। না চাইতো ছেড়েও গিয়েছিল মেয়েটার সুরক্ষার কথা ভেবে। মেয়েটার উপর সামান্যতম দুর্বলতার আজ ওর শত্রুরা পেলে প্রাণের ক্ষতি করতে দ্বিতীয়বার ভাববে না। ওর জীবনে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি, অথচ শত প্রচেষ্টা বিফলে গিয়েছে আদনানের। পারেনি নিজের প্রাণ পাখিকে হতে সরিয়ে রাখতে। আদনানের প্রাণ ভোমরা। তবে নিজের অনুভূতিকে সংযত করতে হবে ওর। প্রাণ সম্পর্কিত কোনো তথ্য হতে নিজেকে সচেতনতার সহিত দূরে সরিয়ে রাখবে আদনান। তাতেই কল্যাণ নিহিত দুজনের। শব্দ চোয়ালে পেশি, অথচ দু চোখ ভরা বিষাদ নিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে পাঞ্চিং ব্যাগে। ফুট করে কেউ একজন বিনা অনুমতিতে প্রবেশ করে কামরায়। এমনই মেজাজের পারদ তুঙ্গে উঠে গিয়েছে আদনানের। আবার অতর্কিত ওর নিজস্ব কামরায় বিনা অনুমতিতে জাহিদ নামের ছেলেটাকে আসতে দেখে আরো রেগে গেল ও। এই ছেলেকে
ও প্রাণের খবরাখবর রাখার নিয়োজিত রেখেছে। চিফ, ডেনিস ম্যাডামকে আজ ফুচকার দোকানে। কণ্ঠনালী হতে নিঃসৃত হওয়া বাকি অংশটুকু সম্পূর্ণ করতে পারেনি জাহিদ। তার আগে গর্জে উঠেছে আদনানের গ্লক 17 রিভলভার। তীব্র ব্যথায় হাঁটু মুড়ে বসে গোঙাতে থাকে জাহেদ। আসিফ, হুঙ্কার দিয়ে অশ্রাব্য গালি দেয় আদনান। চিপ, কাঁচামাচা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে আসিফ। আদনানের রুদ্র মূর্তি ধারণ করা দেখে এগিয়ে সাহায্য করতে ভয় পাচ্ছে জাহিদকে। এটাকে হসপিটালে নিয়ে যা। প্রাণের সম্পর্কিত কোনো কথা যে সরুর বাচ্চা আমার কানে দেবে, তাকে জমের বাড়ি দেখাবো। ডু ইউ গেট ইট? আই উইল নট রিপিট অ্যাগেন। আমার টিকিট বুকিং দে, আমি ব্যাক করবো কাল। মেঝেতে রক্তের মাঝে অকল্পনীয় ব্যথায় গোঙাতে থাকা জাহিদ মনে মনে স্বাগতিক করে। তোমার পাখি নতুন লাং জুটাইছে, উড়াল দিয়া যখন যাইব গা তখন বুঝবা। একটা পাশে ফুটন্ত পানিতে 3 চামচ চা পাতা দিয়ে ফুটে ওঠার অপেক্ষায় আছে প্রাণ। গত 1 সপ্তাহ যাবৎ নতুন চাকরিতে জয়েন করেছে সে। ঢাকা শহরে অনার্স পাশের সার্টিফিকেটে চাকরি পাওয়া আজকাল সোনার হরিণ পাওয়ার মতোই দুর্লভ। তবে উপরওয়ালার মেহেরবানিতে একটা সোনার হরিণের দর্শন পেয়েছে প্রাণ। হুট করে পেয়ে গিয়েছে চাকরিটা। পথ শিশুদের নিয়ে কাজ করা একটা এনজিও অবলার বেলিফুল। কাজ তেমন কঠিন কিছু না, পথ শিশুদের লিস্ট করা, তাদের পড়ালেখার সুযোগ করে দেওয়া, যথাযথ বাসস্থানের ব্যবস্থা আর একদম ছোট্ট বাচ্চাদের অ্যাডমিশনের জন্য ভেরিফাই করা। খুশি মনে চাকরিটার সুযোগ লুফে নিয়েছে প্রাণ। ওর অনেক দিনের ইচ্ছে ছিল অবহেলিত বাচ্চাগুলোর জন্য কিছু একটা করার। চাকরির সব কিছু ঠিক থাকলো, অফিসের সাপোর্ট স্টাফ, দুলাল ভাইয়ের চায়ের হাত একেবারেই ভালো না। অবশ্য চা বানানো একটা শিল্প, সবাই পারে না। কখনো লিকার কম দেয়, কখনো বা চিনি শরবত করে রাখে। কাজের ফাঁকে নিজের মন মতো 1 কাপ চা না হলে প্রাণের মাথা ব্যথা শুরু হয়। অজ্ঞতা নিজেই অফিসের কিচেন রুমে এসেছে চা বানানোর জন্য। চা পাতা ফুটে রং হলে 1 ইঞ্চি পরিমাণ আদা, সামান্য চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলেই মজাদার দুধ চা তৈরি। চায়ের সুঘ্রাণে ছড়িয়ে আছে গোটা কিচেন রুম। নিজের ডেস্কে ফেরার পথে চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দেওয়ার আগেই হাত থেকে কেউ একজন ছিনিয়ে নিল কাপ। আগুন গরম চা চলকে পুড়ে যাওয়া থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে প্রাণ। শেষমেশ দিনে দুপুরে চা ছিনতাইকারী উদ্দেশ্যে একটা কথা বলার জন্য ঘুরে আবারও চমকে উঠে প্রাণ। হাসি খুশি মুখে আগুন গরম চা গলাধকরণ করে চলেছে অরণ্য। লম্বা চওড়া সুঠাম শরীর, আজ আকাশি রঙের শার্টে আবৃত। আচমকা অরণ্যর দেখা পেয়ে হতবিহ্বল হয়ে যায় প্রাণ। এই লোকের এখানে কি কাজ? দ্বিধাবোধ কাটিয়ে প্রশ্নটা করেই ফেলল প্রাণ। আপনি? কপাল কুঁচকে জিজ্ঞেস করে প্রাণ। মিস অন্বেষা, কথার ফাঁকে চায়ের কাপে অবশ্য চুমুক দেয়া থেমে নেই অরণ্যের। আপনি এখানে কি করছেন? আমায় ফলো করছেন? আপনি এখানে কি করছেন অন্বেষা ম্যাডাম? আপনি আমায় ফলো করছেন? নয়তো স্বীয় দপ্তরে আসমানের মায়াপরীর আগমনের হেতু অজ্ঞাত কেন এই অধম অরণ্য জুহাইয়ের? হাস্যোজ্জ্বল ওর চেহারা কৌতুকের সুর স্পষ্ট। আমি নতুন জয়েন করেছি অর্ণ সাহেব। জনাবা অন্বেষা, আপনার উপস্থিতির বিষয়ে অজ্ঞাত থাকার অপরাধ মার্জনা করবেন দয়া করে। ধরণীতলের নগণ্য পাপী অরণ্য অন্তরের অন্তরস্থল হতে ক্ষমা প্রার্থী। অরণ্যের কথা শুনে ফিক করে হেসে ফেলল প্রাণ। আপনি সবসময় এইভাবে কেন কথা বলেন অরণ্য সাহেব? প্রাণের প্রশ্নের জবাবে মৃদু হেসে স্বাগতিক করে। চায়ের জন্য আপনার শুক্রিয়া ম্যাডাম, এবং অবেলার ভেলিফুল আপনাকে স্বাগতম। দুঃখিত, ব্যান্ড পার্টির আয়োজন করতে অক্ষম থাকার নিমিত্তে। এটা আপনার অফিস স্যার? এতক্ষণে বুঝলো প্রাণ। হুম, স্যার নয়, আপনি আমাকে অরণ্য সাহেব বলবেন মিস অন্বেষা। এই অধম কৃতার্থ থাকবে। বলে আবারও চমৎকার করে হাসলো অরণ্য। সেই সঙ্গে ছিলিক দিয়ে ওঠা বাঁকা দাঁতও উক্কি দিল চোয়ালে। কথায় কথায় প্রাণের চায়ের কাপ হাতে ধরিয়ে প্রস্থান করলো জায়গাটা থেকে। খালি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাণ দেখলো কাচের কেবিন, যেটা গত সপ্তাহ যাবৎ
অব্যাহত দেখছে সেই কেবিনেই অরণ্য গিয়ে বসলো। তার মানে এনজিওটা নিশ্চয় অরণ্যর। এই জন্যই সেদিন ওনাকে কত শিশুদের সাহায্য করতে দেখেছিল প্রাণ। প্রফুল্ল চিত্তে আবারও চা বানাতে গেল ও। আবারও দেখা হয়ে গেল অরণ্যের সঙ্গে। ঢাকার এক স্বনামধন্য হাসপাতাল অন্ধকার করিডোর ধরে দ্রুত কদমে হেঁটে চলেছে এক পুরুষ। বড়সড় ওভারকোট আড়ালে ঠিকঠাক ঠাহর করা যাচ্ছে না তাকে। মাথাটা ঢাকা রয়েছে কালো ক্যাপ এবং মুখবিররে ভয়ঙ্কর জোকারের মাস্কে আড়াল করা। অভ্যস্তভাবে মুহূর্তেই করিডোর পেরিয়ে সে হারিয়ে গেল দৃষ্টির অন্তরালে। কিছুক্ষণের মধ্যে গোটা হসপিটাল জুড়ে ভেসে আসতে থাকে হইচইয়ের আওয়াজ। কালো ধোঁয়া গ্রাস করে ফেলে নবম ফ্লোরের ভিআইপি কেবিন। মধ্যেই দুপুরে নিজের ডেস্কে বসে কাজ করছিল প্রাণ। মাথার উপর চলা ফ্যানের বাতাসে চুলগুলো বড় অবাধ্যতা করছে। বিরক্ত বোধ করছে বারবার চুলগুলোকে টেনে শাসন করে কানের পেছনে গুজে দিল ও। একটু পর আবারও ফিরে আসছে। পাশাপাশি আরো কয়েকজন আছে, সবাই যার যার মতো ব্যস্ত। ওদের মতো থেকে ফারহান নামের ছেলেটা গিয়ে টিভি অন করে দেয়, যেখানে ব্রেকিং নিউজে বলা হচ্ছে ঢাকা হেয়ার কেয়ার হসপিটালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 2 জন। তাদের মধ্যে আজ সকালে একজন ভর্তি হয়েছে হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায়। অপরজন তাকে হসপিটালে এনেছে। ধারণা করা হচ্ছে নবম ফ্লোরে বিএপি কেবিনে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মনোযোগ সহকার সংবাদটা দেখে আবারও কাজ শুরু করল প্রাণ। নিহত ব্যক্তিদের জন্য মন খারাপ করে রইল। কুয়াশাচ্ছন্ন ভোরে সদ্য উঁকি দেওয়া সূর্যের কিরণ গায়ে মেখে ছাদের মাঝামাঝি দাঁড়িয়ে আছে অরণ্য। ঠান্ডায় জমে যাওয়া মতো অবস্থা। ছাদটা মৌসুমি ফলে আছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, কয়েক রকমের গাঁদা ফুলের সুবাসে আচ্ছন্ন। কনকনে শীতের সকালেও অরণ্যের পরনে মভ কালারের পাতলা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার। ক্রমাগত পুশ আপ দিয়ে চলেছে সে। ঠোঁটের কোণে ফুটে আছে রহস্যময় মৃদু হাসি। শৈলপ্রান্ত গোছানো পেঁচানো পেশি বহু শরীরটা অভ্যস্ত কায়দায় পুশ আপ দিয়ে চলেছে। দৃষ্টি তাক করে রেখেছে ছাদের দরজার পানে। অধীর আকাঙ্ক্ষার অভিব্যক্তি নিয়ে প্রত্যাশার আছে কারো আগমনের। সকালের হিমেল বাতাসে ওর ঝাঁকড়া চুল উড়ছে। ওর বাড়িটা দ্বিতল, আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও নেই। শুনশান নির্জন কাকডাকা ভরে এক সুদর্শন পুরুষের দৃষ্টি বারে বারে খুঁজে ফিরছে এক নারিকার অস্তিত্ব। আশেপাশে অবস্থান অপেক্ষা ঘটিয়ে কাঙ্ক্ষিত নারী মূর্তির আগমনে চড়া হলো ছোটের হাসিটা। নীল শাড়ি পরিহিত নারীর অবয়ব স্পষ্ট হলো। বুক পাঁজরে কাঁপন ছড়িয়ে পড়ল অরণ্যর। দৃষ্টিতে ফুটে উঠে মোহনীয়তা, আবেশ। হাত শিথিল হলেও আপনা আপনি বিমূঢ় চিত্তে নজরবন্দি করতে থাকে শ্রেয় প্রেয়সীর শাড়ি পরিহিত কায়ার অপার সৌন্দর্য। একদিকে সামান্য ঝুঁকে তোয়ালে দিয়ে ভেজা চুল ঝাড়ন দিতে ব্যস্ত ছাদে আগত নারী। দুহাতে পরিহিত কাচের চুইতে টুংচাং আওয়াজ শোনা যাচ্ছে। বাকি কোন দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সকালে নরম রোদ খেলা করছে তার ফর্সা মসৃণ পেট জুড়ে। মাঝখানের কালো তিলটা ঠিক যেন নজর ফোটা। মেয়েলি প্রসাধনীর মিষ্টি সুবাস। কয়েক গজ দূরত্বে দাঁড়িয়ে অরণ্য নাসারন্তে প্রবেশ করছে। শাড়ির ফাঁকে গলে বেরিয়ে আসা সুডোইল নাভিমূলের গভীরে দৃষ্টি আটকায় অরণ্যর। ক্রমাগত ঠোক গিলে নিজেকে সংযত করতে তৎপর হলো সে। তবে বিহায়া নজর যেন চুম্বকীয় আকর্ষণে এঁটে রইল। মন্ত্রমুগ্ধের ন্যায় ধীর পায়ে সে এগিয়ে গেল নাইটের উদ্দেশ্যে। নিজের অভ্যন্তরে পুরুষালী বুনো উন্মাদনা অনুভব করতে পারে অরণ্য। নারী শরীরের পুরুষের তৃষ্ণা জৈবিক প্রবৃত্তি। সৃষ্টির সূচনা লগ্ন হতে এই প্রবৃত্তির ঊর্ধ্বে কেউ নয়। কয়েক মুহূর্তে উন্মত্ত নারী উদরে হাতের উষ্ণ পরশে মথিত করার সঙ্গে মিলে অধরে স্পর্শ, পিঠের কালো তিলে ঠোঁট ছুঁয়ে তাকে নিজের দিকে ফেরাতে ঘুম ভেঙে গেল অরণ্যর। তড়াক করে নিজের দিকে দৃষ্টি ফেরাতে দেখলো বারান্দায় রকিং চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন মধ্যরাত। নিঃসঙ্গ একটা
পেঁচা ডেকে চলেছে ক্রমাগত, ছিচি পোকারাও বিরামহীন ডেকে চলেছে। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা, অথচ ও দুঃস্বপ্ন দেখলেও কুয়াশাচ্ছন্ন সকালের এক মিষ্টি পরিয়ে দুঃস্বপ্ন। আসলে কি দুঃস্বপ্ন ছিল? অবচেতন মনে সেই নারীকে ঘিরে কি তবে জন্ম নিয়েছে নিষিদ্ধ কোনো অনুভূতি? মরণ প্রেমের এই অনুভূতি হতে নিজেকে কিভাবে দূরে সরিয়ে রাখবে অরণ্য? নিজেকে ধাতস্থ করতেই পাশের টেবিল থেকে তুলো নিল সিগারেটের প্যাকেটে, পরপর সুখ চাঁদ দিয়ে চেয়ে রইল কালি ঢেলে যাওয়া অন্ধকারে, বিড়বিড়ে স্বাগতিক করে। অন্বেষা, কি চাইছো মেয়ে? জমে ওঠা খেলায় প্রেম নামক ব্যাধিতে আক্রান্ত করে আমায় পরাস্ত করতে চাইছো? নিজেকে সামলাও মেয়ে। অরণ্য সর্বনাশা, সর্বগ্রাসা। অরণ্য ছুঁয়ে দিলে সেই সর্বনাশ তোমাতেও বার্তাবে। কপালে কয়েকটা ভাঁজ ফেলে রকিং চেয়ারের মৃদু তুলনিতে বসা অরণ্য গভীর চিন্তামগ্ন, যেন বৃহৎ কোনো পরিকল্পনা ছক এঁকে চলেছে সে। দৃষ্টি জুড়ে খেলা করছে হিংস্রতা। মোহাম্মদপুরে নূরজাহান রোডের এক বস্তি এলাকা এসেছে প্রাণ। পথ শিশুদের বেশিরভাগ এখানেই থাকে। প্লাস্টিকের স্তূপ, ময়লার গন্ধ, প্যাচপ্যাচে কাদা সবকিছু পেরিয়ে প্রাণ একদম বস্তিটার মাঝামাঝি এলো। পরনে নেভি ব্লু কুর্তি, লেডিস জিন্স এবং গলায় পেঁচানো ওড়না, চুলগুলোকে পরিপাটি করে বিনুনি গাঁথা। ওদের রিপোর্ট অনুযায়ী এখানে নবজাতক শিশুকে রেখে পালিয়েছে তার শিশুর মা। বস্তিতে থাকা অন্য পরিবার বেশ কিছুদিন বাচ্চাটার দেখাশোনা করলো। বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে তারা অবহেলার বেলি ফুলে যোগাযোগ করেছে। তাই আজ প্রাণের এখানে আসা। ওর সঙ্গে সুমি আর ফারহানও ছিল। ওরা গিয়েছে পাশের বস্তিতে। সেখানে কিছু একটা ঝামেলা হয়েছে। নবজাতক বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের কোণ ভিজে উঠে প্রাণের। সরল, স্নিগ্ধ, মায়াময় মাসুম বাচ্চা এতটাই নিষ্ঠুর কেন তার জন্ম দেয়নি নারী? ছোট ছোট হাত নাড়ি আদুরে ভঙ্গিতে খেলায় ব্যস্ত সে। দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অজ্ঞ, অথচ তাকে গ্রাস করেছে ইতিমধ্যে। ময়না নামের মহিলা যে বাচ্চাটাকে দেখাশোনা করেছিল কিছুদিন যাবৎ, তার কাছে নাম জানতে চায় প্রাণ। মহিলা মিনমিনে স্বরে উত্তর করে, বাচ্চাটার কোনো নাম রাখাই হয়নি। মহিলা প্রাণকে একটা নাম রেখে দিতে বলে। প্রাণ অনেক চিন্তা ভাবনা করে নিজের নামের সঙ্গে মিলিয়ে বাচ্চাটার নাম দিল আহনাফ। প্রান্ত ও তো এই নামটা সেই ছোট্টবেলা থেকে ঠিক করে রেখেছিল। ওর একদিন সংসার হবে, ছোট্ট একটা রাজপুত্র থাকবে। আদনান এবং প্রাণের ছোট্ট সংসার। তবে সেই সংসারের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে প্রাণের। প্রান্তের কপালে ছোট্ট একটা ছোটের পরশ দিয়ে বুকে জড়িয়ে নিল বাচ্চাটাকে। বাচ্চাটা ছাড়তে মন চাইছে না ওর। প্রান্ত ও গুটিসুটি মেরে প্রাণের সঙ্গে লেপ্টে রইল। পুরো দৃশ্যটা মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করে চলেছে অরণ্য। মোবাইল ফোন বের করে স্মৃতি হিসেবে ক্যামেরায় ক্যাপচার করে নিল দৃশ্যটা। অরণ্য দৃষ্টিতে মুগ্ধতা মিশে থাকলেও চোয়া শক্ত হয়ে আছে। ধীরে ধীরে মুগ্ধতা ছাপিয়ে ভিড় করে একরাশ ক্রোধ। বাচ্চাটা দত্তকের কাগজপত্র যাচাই বাছাই করে প্রাণ যখন বস্তি থেকে বেরোলো, তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। পেঁচে দানা পানি কিছুই পড়েনি। রোদে গলা শুকিয়ে এসেছে। একটা পানির বোতল কিনে নিয়ে একটা গাছের নিচে বসতে অরণ্য এলো তার মোষের মতো বড় সড়ো কালো বাইকটাকে নিয়ে। আজ ওর পরনও নেভি ব্লু শার্ট আর কালো ডেনিম ফেব্রিকের প্যান্ট, সব সময়ের মতো ব্রেসলেট আর নেভি রঙের বেল্টের ঘড়ি। প্রাণকে দেখে হেলমেট খুলে নিয়ে হাসল। খাওয়া হয়েছে ম্যাডাম অন্বেষা? চলুন, আজ আমার ট্রিট। আমি খেয়ে নিব কিছু একটা স্যার। ইতস্তত ভাবে উত্তর করে প্রাণ। ম্যাডাম অন্বেষা, আপনাকে খাবারের দাওয়াত দিয়েছি, কিডন্যাপ করার নয়। সেদিন এই অধমকে ফুচকা খাওয়ালেন, আজ অরণ্যর পালা। বলতে বলতে আবারও বাইকে চেপে বসে অরণ্য। ইশারায় প্রাণকে বসতে বলল। আমি রিকশায় আসি, আসলে বাইকে উঠতে পারি না আমি। কাচুমাচু করে উত্তর করে প্রাণ। কিছুক্ষণ চোখ সরু করে ওকে দেখে নিয়ে ভীষণ গম্ভীর অথচ শান্ত কণ্ঠে অরণ্যকে বলে ওঠে, আমি আছি তো অন্বেষা। কোনো রকমে বাইকে উঠে বসেও ভয় লাগা শুরু হলো প্রাণের। পেছনের দিকে একরকম উঁচু কেন, আসলে মোষের মতো লাগছে।
এক হাতে খামচে ধরলো অরণ্যর শার্ট। নিজের শরীরে নিষিদ্ধ এক নারী ছোঁয়ায় কেঁপে উঠছে অরণ্য। মনে পড়ে যায় মধ্যরাতের স্বপ্নের কথা। ভয়ার্ত স্বরে প্রাণ আবারও একবার সতর্ক করে দেয় অরণ্যকে। তবে সেসবে খেয়াল নেই অরণ্যর। বিড়বিড় করে বলে, আমাদের আরো আগে দেখা হওয়া উচিত ছিল অন্বেষা। সবকিছু সে কেন বারে বারে ছিঁড়ে নেয় আমার থেকে? বসফরাস প্রণালী ইস্তাম্বুল ও সাগর এবং ভূমধ্যস্য সাগরের মধ্যে সংযোগ স্থাপন গাড়ি বসফরাস প্রণালী ইস্তাম্বুলের ঐতিহাসিক জলপথের অন্যতম। কিছুটা জাহাজের মতো দেখতে এই ধরনের বোট প্রায়শই দেখা যায় বসফরাসের বুকে ভেসে বেড়ায়। ইংরেজিতে যাকে বলে ইয়ার্ট। এমন এক ইয়ার্টের ছাদে রেলিংটাকে দুহাতে চেপে দাঁড়িয়ে আছে 6 ফুটের বেশি উচ্চতার এক যুবক।